আমাদের যে ওয়ার্নিং দেওয়া হয় এই ওয়ার্নিং খুবই শিক্ষিত মানুষ ছাড়া বুঝবে না। তো আমরা 53 বছরে কিন্তু সিওয়েজ সিস্টেম ঠিক করতে পারি নাই। আমরা 53 বছরে ওয়ার্নিং সিস্টেমটাকে রিয়েল টাইম ওয়ার্নিং সিস্টেমে আনতে পারি নাই। আমরা অনেক মেগা প্রকল্প নিয়েছি, কিন্তু দুর্যোগের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো আমাদের ওই মেগা প্রকল্পগুলোতে ঠাঁই পায় না। এটা একটা অনেক বড় কথা। আর আমি যখনই কোনো একটা কথা বলি তখনই আমাকে বলা হয় আরেকটা প্ল্যান করতে হবে, আরেকটা স্ট্র্যাটেজিক প্ল্যান। আমার আর প্ল্যান দরকার নেই, যেটুকুন আছে চলো ওইটা নিয়ে আমরা কাজে নামি। বাংলাদেশের সিরিয়াসলি দরকার হচ্ছে ইন্টারন্যাশনালি তার নেগোসিয়েশন ক্যাপাসিটি বাড়ানোর সাথে সাথে তার পলিটিক্যাল পজিশনটা ঠিক করা। সে একটা জোটে ঢুকে নেগোশিয়েট করবে, কিন্তু তার পলিটিক্যাল পজিশনটা কি এইটা আলাদা করে বলার ক্ষেত্রে খুব একটা বাধা কিন্তু আমি দেখি না। এটা নেগোসিয়েশন ব্লকে থেকেও আপনি আপনার স্বকীয়তাটা বুঝিয়ে রাখতে পারবেন। এটা আগামীতে করা হবে বলে আশা করি, তখন আর থাকবো কিনা বলতে পারছি না। অভ্যন্তরীণ ক্ষেত্রে আমাদের নিজস্ব ড্যামেজ কন্ট্রোল করতে করতে এত সময় যাচ্ছে যে আমাদের ট্রানজিশনের কথা আর ভাবার আসলে সুযোগ পাচ্ছি না। এটা খুব সুন্দর শোনা যায় বলতে যে আপনারা একটা 100% রিনিউয়েবলের পাথওয়ে দেন, এটাই আমরা দিতে চাই। কিন্তু মুশকিল হচ্ছে যে এই পর্যন্ত যে বিনিয়োগগুলো হয়েছে জ্বালানি খাতে, এইগুলোর ড্যামেজ কন্ট্রোল করতে করতে আমাদের দিন পার হয়ে যাবে বলেই মনে হচ্ছে। আমরা অ্যাডাপ্টেশনে বা মিটিগেশনে যে দাবিগুলো জানাই বা ফিন্যান্সে যে দাবিগুলো জানাই, যখন 100 মিলিয়ন 100 বিলিয়নের বিষয় ছিল তখন তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। কিন্তু এখন যে টাকাটা চাওয়া হয়েছিল এটা কিন্তু বিভিন্ন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের বেসিসে চাওয়া হয়েছিল। আইপিসিসি রিপোর্টের বেসিসে মিটিগেশন টার্গেট ঠিক করা হয়েছিল। অর্থাৎ এগুলোর একটা বৈজ্ঞানিক ভিত্তি থাকে। কিন্তু যারা বেশি বুঝে, সেই বিজ্ঞান বেশি বোঝা দেশগুলো কিন্তু এই বিজ্ঞানগুলো বুঝতে পারে না, কারণ অর্থনীতির আবার একটা নিজস্ব বিজ্ঞান রয়ে গেছে। হ্যাঁ, আমরা ট্রানজিশন করব, এলডিসি থেকে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাব, তখন কিন্তু আমাদের আবার সিচুয়েশনটা ভিন্ন হয়ে যাবে। সেটার জন্য যেরকম প্রস্তুতি নিতে হবে, আমাদের এখানে একটা কথা একটু বলা হয়েছিল যে আমাদের অ্যাপ্রোচটা বটম আপ ছিল না। জাকির ভাই নিজে অবশ্য এই পজিশন পেপারটার সাথে জড়িত ছিলেন। আর আমি যতটুকু জানি যে ন্যাপটা যেটা করেছে, ন্যাপটা আমি পড়েছি, তার মধ্যে মোটামুটি সবই আছে, বেশ ডিটেইলস আছে। আমি জানি না যে ওরা গ্রাসরুট লেভেল কনসালটেশন করেছে কিনা, বাট বেশ ডিটেইলস আছে। হ্যাঁ, আমাদের নিজেদের বাজেটে আসেন, নিজেদের বাজেটে 100 কোটি টাকা তো আসলে যথেষ্ট না, অনেক বেশি টাকা দিয়ে এটা শুরু হয়েছিল, কিন্তু পরে অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা ব্যয় করার কারণে এটার টাকা কমতে কমতে এখন এতটুকু এসছে। এবছর কিন্তু সেটারও বরাদ্দ দিতে পারিনি, কারণ প্রক্রিয়াগত কারণে সেটা হয়নি। এখন আমাদের এই বরাদ্দের ক্ষেত্রে আমরা ক্লাইমেট ফিন্যান্সের কথা বলি, শুধুমাত্র এই ক্লাইমেট চেঞ্জ ফান্ডের টাকাটাই কিন্তু ক্লাইমেট ফিন্যান্স না। আপনি বন্যা নিয়ন্ত্রণে যা করলেন, নদী ভাঙন রোধে যা করলেন, সবটাই আপনার ক্লাইমেট ফিন্যান্স হিসেবে আপনি যোগ করতে পারেন। আমাদেরকে পরবর্তী প্রজন্মকে অবশ্যই প্রস্তুত করতে হবে, কিন্তু পরবর্তী প্রজন্মকে ছকে ফেলে প্রস্তুত করলে হবে না। তাকে রাইট পলিটিক্যাল মেসেজটা দিতে জানতে হবে। এখন জলবায়ু নেগোসিয়েশনে কোন দেশের রাষ্ট্রপতি কি বলল, মানুষ এটা যত না আগ্রহের সাথে শুনে, গ্রেটা থুনবার্গ কি বলল এটা তার চেয়ে অনেক বেশি আগ্রহের সাথে শুনে। গ্রেটা থুনবার্গের বক্তব্যটা অনেক জায়গাতেই হেডলাইন হয়, অনেক রাষ্ট্রপতিটা অনেক জায়গাতে হেডলাইন হয় না, কারণ সে পলিটিক্যালি কারেক্ট মেসেজটা দিতে পারে। এখন জলবায়ু পরিবর্তনে আগামীতে আপনি কি আশা করেন? আগামীতে আমি আশা করি যে আমরা এঙ্গেজ থাকব। এঙ্গেজ আমাদেরকে থাকতে হবে, কারণ জিওপলিটিক্স কিন্তু ফাস্ট চেঞ্জ হয়। এই মুহূর্তে আমরা যেরকম হঠাৎ করে বিভিন্ন দেশের ইলেকশন, তার ফলাফল নিয়ে একটা চেঞ্জ জিওপলিটিক্সে ঢুকে গেছি। এবার স্পেনের বন্যার কথা যদি চিন্তা করেন, এরকম উপর্যুপরি যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটতে থাকবে, তখন পলিটিক্যাল প্রায়োরিটি এবং জিওপলিটিক্স আবারও চেঞ্জ হতেও পারে। ফলে এই নেগোসিয়েশন প্রসেসটাকে ইনএফেক্টিভ বা রেজাল্ট ইল্ড করছে না, এই জন্য ফেলে দিলে চলবে না। হ্যাঁ, আপনিও তো আপনার দেশে অনেক নেগোসিয়েশন করেন, তার কারণ হচ্ছে
করেন, কিন্তু আপনি সবটাতে তো জয়ী হন না। তাহলে তো আমার অনেক দিন আগেই পরিবেশের আন্দোলন ছেড়ে দেওয়া উচিত ছিল, আমি তো ছাড়িনি। ফলে আমাদেরকে লেগে থাকতে হবে, কারণ জিও পলিটিক্স, গ্লোবাল অর্ডার এবং গ্লোবাল প্রায়োরিটিসও একসময় চেঞ্জ হবে। মিনওয়াইল আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা COP29-এর আগে যে আমাদের কোন কোন জিনিসগুলোতে সাহায্য লাগবে, অ্যাসিস্ট্যান্স লাগবে, সেগুলো আইডেন্টিফাই করে কপের ওই জায়গাটাতে একটা বাইল্যাট্রাল যে নেগোসিয়েশনগুলো হয় সেখানে আরও অনেক বেশি এঙ্গেজড হওয়া দরকার। যেমন আমরা যে কথাগুলো কপে গিয়ে বলি অ্যাজ পার্ট অফ LDC or as part of G77 and China, যে যদি আমরা একক রাষ্ট্র হিসেবেও ইউরোপের বিভিন্ন দেশের সাথে বসতে পারি, জাপানের সাথে বসতে পারি, চীনের সাথে বসতে পারি, আমার মনে হয় যে সেটা উই উইল ডু গুড ইন ডুইং দ্যাট। আরেকটা জিনিস আমার এবার মনে হয়েছে যে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এঙ্গেজ করি না। আমি আমার ফরেন মিনিস্ট্রিকেও জিজ্ঞেস করেছি, আমার মিনিস্ট্রিকেও জিজ্ঞেস করেছি। আমার মনে হয় যে যেহেতু আমরা এঙ্গেজ করি না জোট হিসাবেও, দেশ হিসাবেও, ফলে আমাদের যে প্রয়োজনটা, এইটা আসলে সরাসরি ভাষায় পড়ে তো অনেকেই অনেক কিছু জানতে পারে, সরাসরি ভাষায় হয়তো কমিউনিকেট করা হয় না। আমার মনে হয় যে এইটাও একটা জায়গা চিন্তা করার। যদি রিজনাল নেগোসিয়েশনের কথা বলেন, আসলে আমরা একটা রিজন হিসাবে তো ওই পলিটিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে ইমার্জ করতে পারিনি। যে পলিটিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে আসিয়ান দেশগুলো এসেছে, ল্যাটিন আমেরিকান দেশগুলো এসেছে, বা ইউরোপিয়ান দেশগুলো এসেছে, আমাদের নিজেদের মধ্যে আসলে এক হচ্ছে প্রায়োরিটিরও মিল নাই, দুই হচ্ছে আমাদের সেই পলিটিক্যাল ইন্টিগ্রেশন নেই। সার্ক একটা প্ল্যাটফর্ম যেখানে এই জিনিসগুলো নিয়ে কথা বলে আমরা সিদ্ধান্ত নিতে পারি না নানাবিধ কারণে, কিন্তু রিজন থেকে অনেক কিছু একজন আরেকজন থেকে শিখারও আছে, যেটা হয়তো ব্যয় সাশ্রয়ী হবে। যেমন বাংলাদেশ কিংবা ভুটান হয়তো আগামী জানুয়ারি মাসেই, এই যে আমরা তিনটা দেশই, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, লিস্ট ডেভেলপ থেকে মধ্যম আয়ের দেশে যাব। তো আমাদের মধ্যে একটা ইনফর্মাল জোট হয়েছে, এটার একটা মিটিং হয় জানুয়ারিতে, বাংলাদেশ করবে নতুবা ভুটান করবে, যে যতদিন পর্যন্ত টাকা না আসে আমাদের তো বসে থাকার উপায় নেই, আমাদের তো আমাদের মানুষকে খাওয়াতে হচ্ছে, প্রোটেকশন দিতে হচ্ছে। তো সেখানে এক দেশ আরেক দেশকে কীভাবে সাহায্য করতে পারে, একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন আমরা নেপাল থেকে খুবই অল্প জলবিদ্যুৎ আনলাম। এখন আসলে কম্পারেটিভলি অন্য বিদ্যুতের সাথে তুলনা করলে কম্পারেটিভলি জলবিদ্যুৎটা ধরে নেওয়া হয় যে কম ক্ষতিকর, যদিও সেটা হার্ডকোর এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম যারা করে তারা সেটাও মানেন না। তো সেখানে যদি আমরা রিজনাল একটা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম করতে পারতাম, আমাদের অনেকের কয়লা পোড়ানোর হয়তো আর প্রয়োজন হতো না, কারণ নেপাল এবং ভুটানের ওই রকম ক্ষমতা আছে যে তারা আমাদের অনেকটুকুন জ্বালানির চাহিদাই মেটাতে পারবে। ফলে অ্যাসপিরেশনাল স্টেটমেন্টস হতে পারে অনেক কিছু, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের জনগোষ্ঠীকে বাঁচাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে, এবং বাজেটটা ঠিক কাজে, যার প্রয়োজন তার কাজে ব্যবহার করতে হবে, সেটাও তো নিশ্চিত করতে হবে। এবং প্রতিবারই আমরা কপে যাব, আমরা এঙ্গেজ করব, কিন্তু ওই কপটাকেও আমরা একটা বাইল্যাট্রাল নেগোসিয়েশনের অংশ হিসেবেও দেখতে পারি, কারণ সেখানে ইমোশনটা অন্যরকম থাকে, কম্প্যাশনটা। কারণ আমি টাকা পেয়ে যদি আমার দেশে এসে বলি, আমাকে উনি টাকা দিয়েও উন্নত বিষয়ে এসে বলবে বাংলাদেশকে তো এই সহায়তাটা আমরা করেছিলাম টেকনোলজিক্যালি বা ফিনান্সিয়ালি, তাকেও কিন্তু তার জনগোষ্ঠীকে ফেস করতে হয়। আরেকটা বিউটি হচ্ছে যে আরেকটা বড় সম্ভাবনা আমি দেখি, সেটা হচ্ছে যে বিজ্ঞান তো ক্লিয়ার হচ্ছেই দিন দিন, উন্নত বিশ্ব এর তাপটা অনুভব করছে, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের যে তরুণ সম্প্রদায় আছে তারা একে অপরের সাথে কানেক্টেড হচ্ছে। ইউরোপিয়ান ভাষা আর বাংলাদেশের ভাষায় তরুণ সম্প্রদায়ের মধ্যে আমি সামঞ্জস্য খুঁজে পাই। একটা নোট অফ একটা ক্যাভিয়েট একটা জাস্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তরুণরাও যাতে ওই নেগোসিয়েশনের আবার একটা গ্ল্যামার আছে, ওই গ্ল্যামারে ঢুকে না যান, বরং পলিটিক্সটা এবং পলিটিক্যাল মেসেজটা ঠিক করে গুছিয়ে নিতে পারেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ বারবার কপে যাওয়া, এই বড় বড় ভারী ভারী গাল ভারী কথাগুলো বলা, এগুলোর মধ্যেও একটা পাণ্ডিত্যের এক ধরনের আনন্দ আছে, সেটার কিন্তু সুযোগ নেই।
সত্যিকার অর্থেই পৃথিবীকে বাঁচাতে হলে জলবায়ু পরিবর্তনের এই প্রক্রিয়াটাকে আমাদের রোধ করতে হবে, এবং এই রোধ করতে হবে আমাদের সন্তানদের জন্য। কারণ আমরা মোটামুটি একটা জীবন পার করে দিয়েছি, 50 বছরে সবচেয়ে গরম পেয়েছি, আমার জীবনের সবচেয়ে গরম, কিন্তু আমাদের সন্তানেরা কিন্তু বারবার এই প্রাকৃতিক দুর্যোগ, বারবার এই হিট স্ট্রেস এগুলোর মধ্যে থাকবে। তো ওই রকম পৃথিবীতে যে আমরা সন্তানকে রেখে যাব না, সেটাও আমাদেরও সংকল্প হতে হবে, এবং তাদেরকে আরও বেশি প্রিপেয়ার্ড হতে হবে, কারণ এটা তাদের ভবিষ্যৎ যেটা ইজ অ্যাট স্টেক। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার আগে আরেকটা কথা বলবো। আশা করি যেটা আমরা বললাম যে উন্নয়নের মডেলটাকে আবার নতুন করে ভাবতে হবে, সেরকমভাবে আমাদেরকেও লাইফস্টাইল চেঞ্জের দিকেও তো যেতে হবে। আমরা সবাই যদি উন্নত বিশ্বের মতনই উন্নয়ন চাই, তাদের মতনই জীবাশ্ম জ্বালানি নির্ভর উন্নয়ন চাই, অনেক বাতি সারাক্ষণ চাই, শীতের কালে এসি চাই, তাহলে তো আর লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে না। সেরকমভাবে ইউএপির কাছেও একটা অনুরোধ হচ্ছে যে ফসিল ফুয়েলের বাই প্রোডাক্ট যে আছে আমাদের প্লাস্টিক, আপনারা যদি একটা কর্মপরিকল্পনা গ্রহণ করে ব্যক্তি জীবনে পলিথিন শপিং ব্যাগ, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকেন, এবং আপনাদের ক্যাম্পাসে সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিকের এন্ট্রি বন্ধ করে দেন, এবং নিরাপদ বিকল্প যা সহজেই পাওয়া যায় সেটা করতে বাচ্চাদেরকে একটু উদ্বুদ্ধ করেন, সেখান থেকেও তাদের মনোজগতে একটা বড় পরিবর্তন আসবে। ধন্যবাদ সকলকে।